চট্টগ্রামে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনার প্রতিরূপ নিয়ে গড়ে ওঠা মিনি বাংলাদেশ এখন ঝোপ জঙ্গল। গণ অভ্যুত্থানের পরে পরিত্যক্ত পুরো কমপ্লেক্স। ময়মনসিংহে ব্রহ্মপুত্রের তীরে সবুজে ঘেরা জয়নুল উদ্যান পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। নিরাপত্তাহীনতা সহ নানা অভিযোগ। জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় মাদারীপুরে বন্ধ ইকো পার্ক আধুনিকায়ন প্রকল্প। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। এবং রাখাইন আরাকান আর্মিকে লক্ষ্য করে জান্তা বাহিনীর বিমান হামলায় টেকনাফ সীমান্তে আতঙ্ক। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে শঙ্কা। স্বাগত জেলা বুলেটিনে, আমি সওদা ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের চারপাশে হাজারো অসঙ্গতি, অগণিত সমস্যা। তার মধ্যে কিছু সমস্যা থেকে যায় চোখের আড়ালে, কিছু সমস্যার বোঝা বইতে হয় বছরের পর বছর। এরকম সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে প্রতি শনিবার চ্যানেল ওয়ানের আয়োজন শনিবারের জানালা। এবারের বিষয় এইখানে এক পার্ক ছিল। জাতীয় সংসদ ভবন, আহসান মঞ্জিল, সুপ্রিম কোর্ট, কার্জন হল, লালবাগ কেল্লা সহ দেশের ঐতিহাসিক স্থাপনাগুলোর ক্ষুদ্র প্রতিরূপ নিয়ে চট্টগ্রামে গড়ে উঠেছিল মিনি বাংলাদেশ। একসময় হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকা সেই থিম পার্ক এখন পরিণত হয়েছে ঝোপ জঙ্গলে। দীর্ঘদিনের অবহেলায় হারিয়ে যাচ্ছে দেশের ইতিহাস ও স্থাপত্যের এই অনন্য নিদর্শন। চট্টগ্রামের কালুরঘাটের শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্স 1996 সালে 11 একর জায়গা জুড়ে গড়ে তোলা এই কমপ্লেক্সটি দর্শনার্থীদের কাছে পরিচিতি পায় মিনি বাংলাদেশ নামে। পরিবার পরিজন নিয়ে প্রতিদিনই এখানে ঘুরতে আসতেন হাজারো দর্শনার্থী। সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে জৌলুস হারায় এটি। সবশেষ 2024 সালের গণ অভ্যুত্থানের পর কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে পুরো কমপ্লেক্স। লেক, রাস্তাসহ অলস পড়ে আছে বিভিন্ন বিনোদন উপকরণ। অযত্ন অবহেলায় পরিত্যক্ত হয়ে পরিণত হয়েছে ঝোপ জঙ্গলে। ভিতরে যে আসবে ও আর ওই দিকে যাবে না, যেমন মশা, এমন এই জুয়া, তারপর খারাপ মানুষদের আড্ডা, সবকিছু লুটপাট হয়েছে। এখন এটা একটা উদ্যোগ নেওয়া উচিত যাতে ভেরি সুন রিওপেন করা যায়। কালুরঘাট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক কেন্দ্র। ঐতিহ্যের এই স্মারক সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের স্মৃতি, জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্রকে কেন্দ্র করে খালেদা জিয়ার সৃষ্টি, সব মিলিয়ে আমাদের কাছে একটা অনুভূতি আলাদা। এখন আমরা মুক্তিযোদ্ধারা যাওয়ার পথে অলমোস্ট সবাই বয়স শেষ হয়ে গেছে। আগামী প্রজন্মের জন্য এই মিনি বাংলাদেশ, এই স্মৃতি বিজড়িত এই পার্কটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ। এরই মধ্যে পার্কটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে প্রশাসনিক প্রক্রিয়া ও অন্যান্য জটিলতায় বাস্তবায়নের সময় লাগছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সহ সকলে এই বিষয়গুলো একাধিকবার ভিজিট করেছেন, একাধিকবার কনসার্ন ব্যক্ত করেছেন। একটা বড় ধরনের জিনিস করতে গেলে বিষয়টা যেন সুপরিকল্পিত হয়, সেই বিষয়টির কারণে কিন্তু একটু সময় লাগছে। চট্টগ্রামের ঐতিহাসিক স্থাপনার বেহাল এই চিত্র দ্রুত বদলে আকর্ষণীয় হয়ে উঠবে বলে প্রত্যাশা নগরবাসীর। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। মানসিক প্রশান্তির জায়গা হিসেবে পরিচিত ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সবুজে ঘেরা জয়নুল উদ্যান, তবে এখন সেই পার্ক পরিণত হয়েছে আতঙ্কের জনপদে। প্রতিদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীরা নিরাপত্তাহীনতা সহ অশালীন কর্মকাণ্ড এবং দোকানীদের দখলদারিত্বে চরম ভোগান্তির অভিযোগ তুলছেন। একসময় প্রকৃতিপ্রেমী, সাহিত্যিক ও সাধারণ মানুষের অবসর কাটানোর অন্যতম স্থান ছিল জয়নুল উদ্যান। 1980 সাল থেকে 2013 সাল পর্যন্ত নিয়মিত এই উদ্যানে আসতেন কবি শামসুল ফয়েজ। ব্রহ্মপুত্রের পাড়ে বসেই লিখেছেন শতাধিক কবিতা। তবে পার্কের পরিবেশের অবনতির কারণে দীর্ঘদিন ধরে আর আসেন না তিনি। তার প্রত্যাশা, জয়নুল উদ্যান আবারও সুস্থ ও নিরাপদ বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। পার্কের অবন্ধিত ভিড় এবং অনেক দোকানপাট হওয়া এবং অনেক সরকারি বেসরকারি কার্যালয় এখানে হচ্ছে,
এতে পার্ক সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, এরকম যেন না হয়। গত 18 ফেব্রুয়ারি জয়নুল উদ্যানে ঘুরতে এসে আনন্দমোহন কলেজের শিক্ষার্থী শাওন কিশোর গ্যাংয়ের ধাওয়ার মুখে ব্রহ্মপুত্র নদে পড়ে ডুবে নিহত হন। এরপর থেকেই পার্কের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। নগরবাসীর দাবি, নিয়মিত পুলিশ টহল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। প্রাকৃতিক এরিয়ার পরিবর্তে এটা হয়ে গেছে বাণিজ্যিক এরিয়ায়। রাত্রেও ছেলেমেয়েরা ওইখানে বসে, সেই ক্ষেত্রে তাদের যে একটা নিরাপত্তার বিষয়ও থাকে, পাশাপাশি নানান ধরনের অপরাধ সংগঠিত হবার সম্ভাবনাও থাকে। পার্কের ব্যাডমিন্টন ও বল চত্বরে গড়ে উঠেছে শতাধিক চটপটি, ফুচকা ও ফাস্ট ফুডের দোকান। এলপিজি সিলিন্ডার ব্যবহার করে চলছে খাবার তৈরির প্রতিযোগিতা। এতে পথচারীদের চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। যদিও দোকানীদের দাবি, জীবিকার তাগিদেই তারা এখানে ব্যবসা করছেন। 20-25 বছর ধরে কাটাইতেছি, দেখতেছি এইভাবেই বলতেছে আর এইভাবেই তুলতেছে। দোকান কিন্তু অনেকগুলোই আছে, আবার রাস্তাও কিন্তু অনেকেই রাখছে। যে একবার রাস্তা রাখেনি তা না, রাস্তা রেখেছে। কই আমরা পরিবেশ আমরা কই হয়ে গেছে পরিচ্ছন্নতা করে রাখবার, আমরা পরিষ্কার করে রাখতেছি। শুধু দোকানপাটই নয়, পার্কের ভেতরে মোটরসাইকেলের অবাধ চলাচল, যত্রতত্র মূত্রত্যাগ, শিক্ষার্থীদের প্রকাশ্যে ধূমপান এবং সন্ধ্যার পর অসামাজিক কর্মকাণ্ডে বিব্রত হচ্ছেন দর্শনার্থীরা। এসব কারণে পরিবার নিয়ে পার্কে আসতে অনেকে এখন অনিরাপদ বোধ করছেন। সব জায়গাতে এখন অনেক অকারেন্স করতেছে, তো সেক্ষেত্রে একটু উন্নত দিলে ভালো হয়। তাছাড়া খেলাধুলা করার জন্য এত জোরে মোটরসাইকেলটা চালানো আসলে ঠিক না। কিছু অসামাজিক কর্মকাণ্ড করে, আমরা অনেক সময় দেখা যায় আমাদের ফ্যামিলি নিয়ে আসি, ছোট বাচ্চাদেরকে নিয়ে আসি, তারা এইসব দেখছে এবং এইসব শিখছে। এসব অভিযোগের বিপরীতে সিটি প্রশাসনের দাবি, দোকানগুলোকে নীতিমালার আওতায় আনা, নিরাপত্তা জোরদার এবং আগামী 6 মাসের মধ্যে জয়নুল উদ্যানকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেটাকে একটা ডিসিপ্লিনের মাঝখানে এনে ব্যাট বত্তর চল থেকে হিমুয়ারটা পর্যন্ত অনেক লম্বা জায়গা, সেখানে নিয়ে আসলে পার্কের পরিবেশটা ভালো হবে। জনগণ পার্কে যে এনজয়টা করতে চায়, হাঁটতে চায়, বাতাস খেতে যায়, সেটি করতে পারবে। আগামী 1 বছর লাগবে, 6 মাস আমরা পার্কে নতুন লোকে সাজাই দেবো, আমরা সব সরিয়ে ফেলবো। নিয়মিত টহল জোরদার, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অবৈধ দোকানপাট নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি নগরবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শেরপুর থেকে শাকিল মুরাদ। সেখানে শাকিলের কাছে জানতে যাব, শাকিল, শেরপুরে পার্কগুলোতে কি কি ধরনের সমস্যা মুখোমুখি হচ্ছেন পর্যটকরা এবং বিশেষজ্ঞরা এই বিষয়ে কি বলছে এবং সেখানে কি কোনো দখলদারিত্বের অভিযোগ রয়েছে কিনা জানাবেন। আসলে আপনি জানেন যে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছে। গারো পাহাড়ের অধ্যুষিত এই জেলায় মূলত বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। বিশেষ করে আমি যদি জানাই যে জেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইগাতি উপজেলায় কিন্তু গোজদি অবকাশ এবং বন বিভাগের উদ্যোগে নালিতাবাড়ি উপজেলায় মধুটিলা ইকো পার্ক স্থাপন করা হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে শ্রীবর্দী উপজেলায় রাজার পাহাড়, নেওয়াবাড়ি, টিলা সহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আমরা দেখেছি যে এত পর্যটন থাকা সত্ত্বেও কিন্তু শেরপুর জেলাতে তেমন আসলে হোটেলের চরম ঘাটতি রয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে দূর থেকে কোনো পর্যটক আসার পর কিন্তু একদিনে কিন্তু আসলে পুরো পর্যটন কেন্দ্র কিন্তু আসলে ঘুরতে পারে না। আমরা একটু কথা বলতে চাই একজন দর্শনার্থীর সঙ্গে, পাশাপাশি যিনি পরিবেশ নিয়ে আসলে কাজ করেন তার সঙ্গে আসলে কথা হচ্ছে। মুগনির রহমানি, আসলে আপনি তো দীর্ঘদিন থেকে পর্যটন নিয়ে কাজ করছেন। আসলে শেরপুরের যে এই পর্যটন খাতটা আসলে যেহেতু সমৃদ্ধ করার সুযোগ আছে, কেন হচ্ছে না, কি মনে হয় আপনার কাছে? এটা আসলে আমাদের, আপনি যেমনটি বললেন যে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে, এটা কিন্তু আমাদের ব্র্যান্ডিং শেরপুর জেলার। কিন্তু বাস্তবতা হলো যে শেরপুরে একটি পর্যটন সম্ভাবনাময় জেলা হলেও প্রশাসনের এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বা কোনো পরিকল্পনা না থাকার কারণেই কিন্তু আমাদের শেরপুর জেলার এই সম্ভাবনাময় পর্যটন ইটি আমাদের কার্যকর হচ্ছে না বা অগ্রসর হচ্ছে না। আমাদের এখানে দীর্ঘ প্রায় 42 কিলোমিটার জুড়ে গারো পাহাড় রয়েছে। এই গারো পাহাড়কে পুঁজি করেই কিন্তু এইখানে সুন্দর একটি সম্ভাবনাময় পর্যটন গড়ে তোলা সম্ভব। তো এইখানে আপনার এই পর্যটন মোটেল না থাকার কারণে এবং
যাতায়াত ব্যবস্থা যদিও ভালো আছে, কিন্তু এখানে আপনার কমিউনিটির সঙ্গেও যদি আমাদের একটা মানে বোঝাপড়া হয় বা কমিউনিটির সঙ্গে যদি আমাদের করে যে কমিউনিটি বেসডও যদি ওইখানে এই পর্যটনের ইগুলো গড়ে ওঠে, যে ওইখানে আমাদের হোটেল মোটেলগুলো বা আরও যত পর্যটন বিষয়ক যে সুবিধাগুলো রয়েছে, কিন্তু এইগুলো গড়ে তোলার পিছনে কিন্তু যাদের উদ্যোগ নেওয়া দরকার তারা কিন্তু এখানে আপনার পর্যটন বিভাগ বলেন, আমাদের যে পর্যটন মন্ত্রণালয় আছে বা শেরপুরের জেলা প্রশাসন আছে বা বন বিভাগ আছে বা অন্যান্য যারা বেসরকারিভাবে যারা উদ্যোক্তা আছে, তারাও কিন্তু এইসব বিষয় নিয়ে এগিয়ে আসছে না। তো আমরা মনে করি যে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্ল্যান ওয়াইজ পরিকল্পিতভাবে যদি এগুলো স্থানীয় লোকাল কমিউনিটিকে নিয়েও যদি কেন্দ্র করে যদি চিন্তা ভাবনা করেন, তাহলে শেরপুর কিন্তু খুবই একটি সম্ভাবনাময় আমাদের পর্যটন গড়ে উঠতে পারে। আসলে আপনি শুনছিলেন মূলত শেরপুরের যে পর্যটন নিয়ে কিন্তু আসলে দীর্ঘদিন ধরেই কিন্তু যারা পর্যটন প্রেমী রয়েছে তারা কিন্তু আসলে জেলা প্রশাসন সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আসলে যোগাযোগ করার চেষ্টা করছেন যে শেরপুরে হোটেল মোটেল যে রয়েছে সেগুলো, পাশাপাশি যে গারো পাহাড়ের যে প্রায় 2000 একর বনভূমি রয়েছে দখলকৃত, সেগুলো উদ্ধার করে পর্যটনের যে সার্বিক অবকাঠামো সেটি আসলে নিশ্চিত করার জন্য আসলে দাবি জানিয়েছেন। সৌদা, এই ছিল আমাদের শেরপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শেরপুর থেকে ইকো পার্কগুলোর অব্যবস্থাপনার বিষয়ে সর্বশেষ তথ্য শুনছিলাম। নওগাঁয় শিশুদের নির্মল বিনোদন ও মানসিক বিকাশের জন্য গড়ে তোলা হয়েছিল জেলা পরিষদ শিশু পার্ক, কিন্তু সেই পার্কই এখন অশোভন কাজ, দুর্বল নজরদারি আর অতিরিক্ত প্রবেশ ফি আদায়ের অভিযোগ। স্থানীয়দের দাবি, বিব্রতকর পরিবেশ ও বাড়তি প্রবেশ ফি-এর কারণে পার্কে দর্শনার্থীদের সংখ্যা কমেছে। অভিযোগ তদন্তের আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলছেন, প্রমাণ মিললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এটি নওগাঁ জেলা পরিষদ শিশু পার্ক। একসময় শিশুদের হাসি আনন্দে মুখর ছিল পার্কটি। বাবা মার হাত ধরে বিভিন্ন রাইডে আনন্দ উপভোগে সময় কাটত ছোট্ট সোনামণিদের। অথচ সময়ের ব্যবধানে শিশু পার্ক হয়ে উঠেছে অশোভন কর্মকাণ্ডের চারণভূমি। স্থানীয়দের অভিযোগ, পার্কের ঘন ঝোপঝাড়ের সুবিধা নিয়ে অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তরুণ যুব সমাজ। এতে বিব্রতকর পরিস্থিতির কারণে সাধারণ মানুষের বিচরণ কমেছে। পার্কের সার্বিক পরিবেশের পাশাপাশি প্রবেশ ফি নিয়েও রয়েছে দর্শনার্থীদের অভিযোগ। অশ্লীল কিছু কাজ আছে, অনেক ছেলেপেলে আছে এখানে এসে করতেছে, তো যার জন্য ফ্যামিলি বা ছোট বাচ্চা নিয়ে আসতে একটু অসুবিধা হয়। এইগুলি করাতে আসলে পরিবার মানে সমাজ নষ্ট হচ্ছে। হাজব্যান্ড বয়ফ্রেন্ড যদি হয় তা মনে করেন এটা পার্কে করা যাবে না, আছে ঘরের ভিতর, ঘরের বউ আছে, এটা করবে সেটা, কিন্তু যেটা করতেছে সমাজে এটা নষ্ট হচ্ছে ভাই। পার্কের পিছনে এবং পার্কের চিপাচায় গাছতলায় অসামাজিকতা কাজ, এসব নিয়ে আমাদেরকে একটু প্রতিবাদ করা উচিত। প্রশাসনকে এটা অবশ্যই দেখতে হবে, কারণ এই জিনিসগুলো থাকলে দেখা যাচ্ছে আমাদের সমাজটা আরও ধ্বংসের দিকে যাচ্ছে। সচেতন নাগরিকরা বলছেন, পার্কটির আসল চিত্র ফিরিয়ে আনতে কঠোর তদারকি, নিয়মিত মনিটরিং এবং কার্যকর ব্যবস্থাপনা নিতে হবে। তাদের স্বাধীনতা নিয়ে তারা আসবে, ঢুকবে, যাবে, কিন্তু পার্কের যারা দায়িত্বে আছে, যারা এখানকার অভিভাবক হয়ে আছে, এগুলো এদের দায়িত্ব, এদের দেখাশোনার বিষয়, এগুলো এরা এগুলো লক্ষ্য করবে, ধরবে। এরা যদি একেবারে দরজা ফাঁক করে রাখে, তারা এই জন্য তো দর্শক দায়ী হবে না। অনেক অভিভাবকই এই পার্ক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে প্রশাসন যদি এটি দৃষ্টিতে রাখে এবং নজরদারিতে রাখে, তাহলে এটি থেকে উত্তরণ হবে। পার্কটি লিজের মাধ্যমে পরিচালিত হচ্ছে জানিয়ে প্রশাসক বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করে প্রমাণ পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। যে লিজটা দেওয়া আছে, লিজের শর্ত যদি তারা ভঙ্গ করে কোনো রকম, তাহলে সেই কারণে আমরা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। যদি আমরা তদারকি করে তদন্ত করে যদি দেখি অনিয়ম বা কোনো ওখানে অন্যান্য কোনো অবৈধ কার্যকলাপ হচ্ছে, তাহলে আমরা যথাযথ ইনশাল্লাহ ব্যবস্থা নেব। শিশুদের জন্য নির্মিত এই পার্ক কেবল বিনোদনের জায়গা নয়, এটি তাদের মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ অংশ। অথচ নানা অভিযোগে সেই পার্কের পরিবেশে এখন প্রশ্নবিদ্ধ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।
মাদারীপুর সদর উপজেলার চলমুগুড়িয়ায় জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয়দের বাধায় বন্ধ হয়ে গেছে ইকো পার্ক আধুনিকায়ন প্রকল্পের কাজ। 2016 সালে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে বানর অভয়ারণ্য প্রকল্প দিয়ে শুরু পার্ক নির্মাণের কাজ। পরবর্তীতে কয়েক দফায় ব্যয় বাড়িয়ে 36 কোটি টাকায় ঠেকলেও আলোর মুখ দেখেনি পার্কটি। ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর প্রশাসনের সমন্বয়হীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। 2016 সালে জলবায়ু ট্রাস্টের অর্থায়নে মাদারীপুর সদরের চরমুগরিয়া কুমারখালী মৌজার কুমার নদের পাড়ে নয়াচর এলাকায় বানর অভয়ারণ্য নির্মাণের প্রকল্প গ্রহণ করে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। সে সময় সীমানা প্রাচীর, বানরের শেড ও কিছু স্থাপনা নির্মাণ করা হয়। তখন ফল গাছ লাগানোর কথা থাকলেও তা না করেই সম্পূর্ণ বিল তুলে নেওয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরবর্তীতে 2020 সালে বানর অভয়ারণ্য প্রকল্প বাদ দিয়ে ফরিদপুর সামাজিক বন বিভাগের অধীনে চরমুগুড়িয়া ইকো পার্কের আধুনিকায়ন প্রকল্প শীর্ষক কাজ শুরু হয়। প্রথম পর্যায়ে 31 কোটি 73,82,000 টাকা অনুমোদন পেলেও প্রথম সংশোধনে তা বেড়ে দাঁড়ায় 32 কোটি 24 লাখ টাকা। এরপর দ্বিতীয় সংশোধনে প্রকল্পের ব্যয় বাড়িয়ে করা হয় 36 কোটি 79,85,000 টাকা। মানুষ এখানে ঘুরতে তেমন একটা আনন্দ ফিল পাইতেছে না, কিছুই দেখা যায় না, জঙ্গল। এটা একটু সুন্দর করতো, দেখার মতো হয়তো ভাবছি সুন্দর কিছু হয়েছে এখানে, এই কারণে আসছিলাম। আইসা দেখি কিছুই হয় নাই। 10.36 একর জায়গার উপর নির্মিত এই ইকো পার্কটির দ্বিতীয় সংশোধনের কাজ 2023 সালের ডিসেম্বরে শুরু হয়ে 2025 সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু জমি অধিগ্রহণের টাকা না দেয়ায় 2025 সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয়দের তীব্র বাধার মুখে পুরোপুরি কাজ বন্ধ হয়ে যায়। কেউ দেখে মনে করেন এটা পার্ক, সব মনে করে এটা জঙ্গল, কেউ জন্য বেশি আসে না। স্থানীয়ভাবে সকলেই আমরা সমর্থন করি এটা চালু হোক। কমপ্লিট হলে আর কি আরো অনেক মানুষ আসতো ঘুরতে, আমাদেরও ভালো লাগতো ঘুরতে। জায়গা জমির কোনো কিছু দেওয়া হয় নাই। অতীতে চাইছিল 3 গুণ দেওয়ার জন্য, হেরা 1.5 গুণ দিবে, হ্যাঁ কোনো কিছুই হয় নাই। এই কারণে এই পার্কের কাজ বন্ধ হয়ে গেছে। জমি অধিগ্রহণের টাকা না পাওয়ায় স্থানীয়দের বাধার মুখে কাজ বন্ধ করে চলে গেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত এই সমস্যার সমাধান হলেই আবার কাজ শুরু করা সম্ভব হবে বলছেন সংশ্লিষ্টরা। 2025 সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকার কারণে কাজের বাধার সৃষ্টি হওয়ার কারণে কাজ না করার কারণে প্রকল্পের মেয়াদ আর বাড়ানো হয়নি। এখন প্রকল্পটি ওইভাবে স্থগিত আছে। এই প্রজেক্টটা দেখা যাচ্ছে যে অনেকগুলি কাজ অলরেডি সম্পন্ন হয়েছে, অল্প কিছু কাজ বাকি রয়েছে। এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেভাবে এটা আসলে বিধিসম্মত সম্পন্ন করা যায় সেটা আমি করব। ইকো পার্কের ভিতরে ঘাট বাঁধানো বিশাল বড় একটি পুকুর, 4টি পিকনিক স্পট, পানির ট্যাঙ্ক, অর্কিড হাউস, টয়লেট জোন, স্টাফ জোন, 3তলা অফিস ভবন, বানরের চিকিৎসা কেন্দ্র, চিলড্রেন কর্নার সহ নানান স্থাপনা রয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক। পার্কের অব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ দেখলেন নওগাঁ, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং মাদারীপুরের খবর। পরের অংশে দেখবেন নরসিংদী, পিরোজপুর এবং নীলফামারী জেলার চিত্র। এবার অন্য খবর। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর কয়েক দফা বিমান হামলা ও সংঘাতের প্রভাব পড়ছে টেকনাফ সীমান্তে। গত কয়েকদিনে বিস্ফোরণের বিকট শব্দে টেকনাফ সহ সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটলে নানা ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। প্রশাসন বলছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মিয়ানমারের আরকান রাজ্যে মংডু ও বসিডং সীমান্ত এলাকায় গত কয়েকদিনের জান্তা বাহিনীর বিমান হামলার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্তে জালিয়াপাড়া, শাহপুরের দ্বীপ, সারবাং, কায়ুবখালীপাড়া, নয়াপাড়া, মৌলভীপাড়া সহ আশেপাশের বিভিন্ন এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী বাংলাদেশিদের মনে। তবে নতুন করে সংঘাতের খবর পাওয়া যায়নি, ঘটেনি অনুপ্রবেশের ঘটনাও। তবে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা বলছেন স্থানীয়রা। হামলার কারণে টেকনাফের যে সীমান্তবর্তী এলাকা, টেকনাফের সীমান্তে যে বাড়িঘরগুলো রয়েছে এগুলো থরথর করে কেঁপে ওঠে এবং অনেক বাড়িতে ফাটল ধরেছে। টেকনাফবাসী খুবই আতঙ্কিত অবস্থায় রয়েছে। টেকনাফের যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত এই কোস্টগার্ড, বিজিবি এদেরকে আরো অনেক সতর্কতা থাকতে হবে। সম্মুখে মানে বিজিবি বর্মাতুন মানুষ রোহিঙ্গা কোনো ফারাবার কোনো হিসাব পিতার নাই। প্রশাসন বলছে, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত এবং বিস্ফোরণের ঘটনায় সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। টেকনাফের পাশাপাশি উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল, নজরদারি ও ড্রোন পর্যবেক্ষণ বাড়িয়েছে বর্ডার গার্ড, বিজিবি ও
কোস্টগার্ড। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং আমাদের কোস্টগার্ড সর্বোচ্চ সতর্কতায় আছি, আমাদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ করছে। সীমান্তে যে জনবল থাকার কথা সর্বোচ্চ পরিমাণ জনবল এখন ব্যবহার করা হচ্ছে। এছাড়া নৌটহলের পরিমাণ সর্বোচ্চ পর্যায়ে গিয়েছে। এর বাইরে আপনারা জানেন যে প্রযুক্তিগতভাবে রেডারের মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে বিজিবি এবং কোস্টগার্ড নিয়মিত নজরদারি করছে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে আর কোনো রোহিঙ্গা যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেই প্রত্যাশা সীমান্তবর্তী বাংলাদেশিদের। ওপারে সংঘাত হয় আর এপারে অবৈধভাবে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে। বিজেপির এই মহড়ায় জানান দিচ্ছে বাংলাদেশে আর অবৈধ অনুপ্রবেশ ঘটবে না। FM সুমন, ওয়ান নিউজ, কক্সবাজার। চ্যানেল ওয়ানে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষার সুযোগ পেলেও প্রবেশপত্র না পাওয়া নাটোরের আব্দুলপুর সরকারি কলেজের 8 পরীক্ষার্থী। সংবাদটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে বৈঠক করে বিশেষ সিদ্ধান্ত নেয় রাজশাহী শিক্ষা বোর্ড। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি পরীক্ষার্থী ও তাদের পরিবার। অনেক চেষ্টা করেছে আমার অ্যাডমিট ঠিক করতে, কিন্তু সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু ব্যাংক বন্ধ থাকার কারণে পরীক্ষার আগের দিন আমার ফর্ম ঠিক করতে পারেনি। নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান সূচি। পরীক্ষার শুরুর দিন প্রবেশপত্র না পেয়ে কলেজ প্রাঙ্গণেই কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। সহপাঠীরা যখন পরীক্ষার হলে বাবাকে সঙ্গে নিয়ে নানা দপ্তর ঘুরেও সমাধান পায়নি সূচি। তবে চ্যানেল ওয়ানের সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিক্ষা বোর্ডে তলব করা হয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমানকে। বিষয়টি নজরে আসার পর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর শামীমা আরা চৌধুরীর সাথে কথা বলে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। পরে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতারণার শিকার 8 শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ খবরে স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে। শিক্ষার্থী ইশরাত জাহান সূচি বলেন, পরীক্ষা দিতে না পারার কষ্টে তিনি ভেঙে পড়েছিলেন। চ্যানেল ওয়ানের সংবাদ প্রকাশের পর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত ও কৃতজ্ঞ। পরীক্ষা না দিয়ে তো আমার অবস্থা কি হয়েছিল আপনারা তো জানেনই, তাহলে এখন আমি পরীক্ষা দিতে পারবো। আমি অনেক খুশি। আমি এখন কালকে থেকে পরীক্ষা দিব। চ্যানেল ওয়ান আমার একটা সংবাদ প্রচার করে, সেই সংবাদের মাধ্যমেই হয়তোবা আমার একটা হঠাৎ করে আজকে সকালে এক সুসংবাদ পাইছি। প্রিন্সিপাল সাহেব আমাকে ফোন করে বললো যে আপনার মেয়ে পরীক্ষা দিতে পারবে, এই আশ্বস্ত করেছে। এদিকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়ে বাকি 7 পরীক্ষার্থীও নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছে। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, আগের পরীক্ষাটির বিষয়টিও বিশেষ বিবেচনা করবে শিক্ষা বোর্ড। মেয়েটার সুবাদে বাকি 8 জনই ওরা এই মানে ফর্ম পূরণের প্রক্রিয়াধীন আর কি, এবং কালকের পরীক্ষায় হয়তো ওরা বসবে। তো আমি বললাম যে দেখেন ওদের তো একটা পরীক্ষা হয়ে গেল, তাহলে সেটার কি হবে? তো বলছে ওটা বিশেষ ব্যবস্থাপনায় বোর্ড চাইলে পরীক্ষা নেবে, না হলে তাদের জন্য কি সিদ্ধান্ত নেবে সেটা বোর্ড পরে ভাববে। চ্যানেল ওয়ানের সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেন প্রতারণার শিকার 8 শিক্ষার্থী। শনিবার থেকেই পরীক্ষা দিতে পারবেন তারা। তবে এমন ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর। অবহেলা, অযত্ন আর অব্যবস্থাপনায় ময়লার ভাগাড়ে পরিণত নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্ক। শিশুদের কলকাকলি আর বিনোদনের জায়গাটি বিষাক্ত প্লাস্টিক বর্জ্যের স্তূপে দূষিত হচ্ছে প্রতিনিয়ত, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। কর্তৃপক্ষের উদাসীনতায় নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শহরবাসী। দ্রুত পার্কটি আগের পরিবেশে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। বিস্তারিত প্রতিবেদনে। অপরিচ্ছন্ন পরিবেশ, আবর্জনায় ভরা চারপাশ। প্রথম দেখায় মনে হতে পারে ময়লার ভাগাড়, কিন্তু না, এটি নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্ক। বেহাল এই চিত্রে স্পষ্ট হয় অবহেলা, অযত্ন আর অব্যবস্থাপনা। অথচ 3 বছর আগেও সবুজ ঘাসের চত্বর মুখর ছিল শিশু কিশোরের কোলাহলে। সেই দিন এখন অতীত। খেলনা সামগ্রীতে ধরেছে জং, নষ্ট নড়বড়ে অবস্থা। পার্ক জুড়ে চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল এবং পলিথিনের স্তূপ। তবুও উন্মুক্ত মাঠের অভাবে এখনো চোখে পড়ে শিশু কিশোরদের কোলাহল।
শিশুদের খেলার বেশিরভাগ দোলনা ভেঙে পড়ে আছে মাটিতে। স্লিপারের নিচের অংশেও ধরেছে জং। যেগুলো কোনো মতে টিকে আছে সেগুলোও নড়বড়ে অবস্থা। শহরে আর কোনো উন্মুক্ত জায়গা না থাকায় অনেকটা নিরুপায় হয়েই ঝুঁকি নিয়ে খেলছে শিশুরা। শিশুরা এই খেলাধুলা করতে পারবে, আসলে এরকম কোনো কিছু এখানে নাই। ময়লা আবর্জনা দিয়ে একদম বাজে অবস্থা। আশা করি আমাদের এই পৌর পার্কটা পরিষ্কার করা হবে। আগে এরকম ছিল না, আস্তে আস্তে মানুষের আধিপত্য বিস্তার করতেছে। এখন কাউকে কিছু বলতে গেলে যে কোনো একজন তাদেরকে শেল্টার দিতেছে। পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় পরিবার পরিজন নিয়ে বিকেলে বা সকালে একটু যদি হাঁটতে বের হয় বা আসে ফ্যামিলি নিয়ে, এখানে কোনো এরকম অবকাশ বা পরিবেশ নাই বললেই চলে। এখানে দোলনা আছে, সবগুলা ভাঙা। বাচ্চারা মাঝে মধ্যে বসতে ঘুরতে আসলে বসলে মানুষ পড়ে যায়। অব্যবস্থাপনার বিষয়টি স্বীকার করে পার্কটির আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান পৌরসভার প্রশাসক। আসলে এটা আমাদের জায়গা না, পৌরসভার জায়গা না, এটা রেলের জায়গা। জনগণের সুবিধার্থে কিছু স্ট্রাকচার দিয়েছে এবং আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এটা আমরা আমাদের নিয়ন্ত্রণে নাই বা আমরা এটাতে ইজারা দেই না, আমরা জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। 2015 সালে নরসিংদী পৌর পার্কটি প্রতিষ্ঠার কাজ শুরু হয়। কয়েক দফা পর 2019 সালে শেষ হয় কাজ। শিশু কিশোরদের মানসিক বিকাশে বিনোদন কেন্দ্রটি দ্রুত সংস্কারের দাবি সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। 1 কোটি টাকার বেশি সরকারি অর্থ খরচ হয়েছে। নির্মাণ হয়েছে বিশাল বাউন্ডারি ওয়াল, গেট ও পাহারাদার কক্ষ। এরপর 5 বছর কেটে গেলেও পূর্ণরূপে গড়ে ওঠেনি দক্ষিণের জেলা পিরোজপুর শহরের একমাত্র শিশু পার্কটি। পার্ক প্রাঙ্গণ পরিণত হয়েছে গোচারণ ভূমিতে। 24-এর গণ অভ্যুত্থানের পর থমকে গেছে প্রকল্পের কাজ। নথি খুঁজে পাওয়া যায়নি পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত। বলেশ্বর নদীর পার, প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো পিরোজপুর সদরের খুমুরিয়া এলাকা। শিশুদের বিনোদনের জন্য 2020-21 অর্থবছরে শুরু হয় একটি পার্ক নির্মাণের কাজ। প্রথম ধাপেই 1 কোটি 13 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় বাউন্ডারি ওয়াল। পরে আরও প্রায় 10 লাখ টাকা ব্যয়ে বালু ফেলে প্রস্তুত করা হয় পার্কের জমি। এরপরই থমকে যায় গতি। 5 বছর পেরিয়ে গেলেও পার্কে বসেনি দোলনা, তৈরি হয়নি খেলাধুলার সরঞ্জাম, নেই বিনোদন অবকাঠামো সহ হাঁটাচলার পথও। মাঠ জুড়ে পরিণত হয়েছে গবাদি পশুর চারণভূমিতে। প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখানে যদি একটা পার্ক হতো তাহলে বাচ্চাদের যে বিনোদনের জায়গাটা এখানে হতো, এবং আমরা যারা এখানে কাজ করি, চাকরি করি, আমাদের বাচ্চাদের ঘোরানোর মতো পিরোজপুরে কোনো জায়গা নাই। বিল করিয়ে উঠেই নিয়ে খাইয়ে ফেলাইছে। এই পার্কটা হইলে দেখা গেছে এইখানে এই যে রোডঘাট ভাঙ্গা, এই রোডটা হইতো। তারপর আমাদের এই পিরোজপুরের কোনো সেরকম উন্নত মানের পার্ক নাই। নতুন করে বরাদ্দ দিয়ে এই পার্কটা পুরোপুরি কমপ্লিট করুক। এখানে দূর দূর থেকে পর্যটক আসুক। আমাদের এখানে ঘোরার, পিরোজপুরে জেলার ভিতরে আশেপাশে, শহরের আশেপাশে কোথাও ঘোরার মতন কোনো ভালো পরিবেশ জায়গা নাই। এখানে যদি একটা পার্ক হতো তাহলে দেশের অনেক উন্নয়ন হতো। প্লাস এখানে এখন মানুষজন কি করে, নেশা করে এখানে, তাহলে ওই পার্কটা হলে এলাকার বাচ্চারা খেলাধুলার একটা জায়গা পাইতো, তারপরে সময় কাটানোর জন্য আমরাও আসতাম। জেলা পরিষদ বলছে প্রকল্প বাতিল হয়নি। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এটি বাস্তবায়নের উদ্যোগ অব্যাহত আছে। প্রয়োজনীয় অর্থ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। আমাদের পূর্বের রেজুলেশনকে ঘিরে আমরা সামনের দিকে এগোচ্ছি। মন্ত্রণালয়ের ব্যাপারে অর্থ বরাদ্দের জন্য এই অর্থ বছরে পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, আর কত অপেক্ষার পর পার্কটি পূর্ণরূপে প্রস্তুত হবে, নাকি কোটি টাকার বাউন্ডারি ওয়ালেই থমকে যাবে প্রকল্পটি? ওয়ান ন্যাশনাল ডেস্ক। এতক্ষণ দেখছিলেন পার্ক দখল আর অব্যবস্থাপনার চিত্র। এবার জানাচ্ছি ক্ষমতার অপব্যবহারের আরেক অভিযোগের গল্প। সরকারি জমি আর খাস পুকুর থাকার কথা ছিল সাধারণ মানুষের জন্য। সেখানে গড়ে উঠেছে দোকান, হোটেল, ব্যক্তিগত অফিস, এমনকি মিনি পার্ক ও কবুতরের খামার। নীলফামারীর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ নিয়ে এই প্রতিবেদন। সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব জনপ্রতিনিধিদের, অথচ সেই সরকারি সম্পদেই ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন সৈয়দ সরহাদির বিরুদ্ধে।
তবে উপজেলা ভূমি অফিসের তথ্য বলছে কিশোরগঞ্জ প্রধান বাজারের খাসখৈতানির 40% সরকারি জমি ও একটি পুকুরের অংশ দখল করা হয়েছে। নির্মাণ করা হয়েছে 2টি দোকান, একটি রেস্তোরাঁ ও ব্যক্তিগত অফিস। আর খাসপুকুরের বড় একটি অংশ ভরাট করে গড়ে তোলা হয়েছে মিনি পার্ক, বৈঠকখানা ও কবুতরের খামার। এখানে আমার একটা ডেকোরেশনের ব্যবসা ছিল, কোনো এক কারণে ভদ্রলোককে চা খাওয়াইতে যা থু দেখতে ওয়ালের পিছনে, তো বললো যে আপনার হোটেল রুচি সম্পন্ন নাই। ওইখানে আমার ইগো কাজ করে, একটা খারাপ লাগলো যে আমি একজন চেয়ারম্যান বসাইতে পারলাম না, চার দোকানে এসে এই কথা বললো। তখন আমি মাথায় নেই, যদিও সরকারি জায়গাতে একটু রুচি সম্পন্ন করে দেয়, যদি ভাগ্যে না থাকে কেউ যদি ভেঙে দেয় দেখ। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান হওয়ার পর প্রভাব খাটিয়ে বাজার এলাকার সরকারি জমি ও সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নেন তিনি। শুধু তাই নয়, প্রায় 6 শতক সরকারি জমিতে ভবন নির্মাণের পাশাপাশি বাজারের বড় অংশ জুড়ে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। এমনকি অগ্নিকাণ্ডের সময় ব্যবহৃত সংরক্ষিত পুকুরটিও বর্তমানে দখলে রয়েছে বলে দাবি স্থানীয়দের। আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারি না ভাই, এই জায়গা থেকে ও জায়গা দেখতে পারি না। গরুহাটিতে আছে, গরুহাটির একটা গাড়ি আসবে, সেই গাড়ি আসার কোনো জায়গা নেই। এত বড় জায়গা দখল করি, তারা দেয় 10 টাকা। 10 টাকায় কি সরকারকে তারা পুঁজি দিচ্ছে? তারা সরকারকে ফাঁকি দিচ্ছে। একটা বড় সিন্ডিকেট আছে ওনাদের, যে সিন্ডিকেটটা হচ্ছে যে বারবার ইজারা নিচ্ছে, যেমন ইজারা নেওয়ার পরবর্তীতেই দেখা যাচ্ছে প্রতিবারই নতুন করে ঘর স্থাপন হচ্ছে এবং ফ্যামিলি কেন্দ্রিক। স্থানীয়দের এমন অভিযোগের পর নীলফামারী জেলা প্রশাসকের নির্দেশনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। জায়গাগুলো বেদখল হয়ে গেছে, বিভিন্ন জন বিভিন্নভাবে বেদখল করছে। তার মধ্যে স্থানীয় প্রভাব দেখিয়ে বর্তমান জাতীয় বোর্ডের চেয়ারম্যান যিনি আছেন, উনি কিন্তু অনেক জায়গার, বেশি সংখ্যক জায়গাটাই দখলে রাখছেন। আর এদিকে এসব অভিযোগের অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হন চ্যানেল 1-এর সাংবাদিক। তবে অভিযোগ, চেয়ারম্যানের অনুসারী হিসেবে পরিচিত একটি কিশোর গ্যাং ক্যামেরা ভাঙচুর ও সরঞ্জাম ছিনিয়ে নেয়। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন সংগঠন তীব্র প্রতিবাদ জানিয়েছে। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি একটা জায়গা জমি দখল করে রয়েছেন, সরকারি 1 নং খাসখৈতানির জমি। সেই প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক মহোদয়কে একটা চিঠি দেন। ওর প্রেক্ষিতে উনি একটা তদন্ত কমিটি করে দেন। সেই তদন্ত কমিটির কার্যক্রম চলমান। যে কোনো সম্পত্তি যদি সরকারি সম্পত্তি হয়, কোনো বেদখল থাকে, আমাদের নোটিশে আমাদেরকে অবহিত করলে আমরা সেটা উদ্ধারের ব্যবস্থা। সরকারি সম্পত্তি দখলের অভিযোগ ও প্রশাসনিক তদন্ত এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু চেয়ারম্যান গেনেট বাবু। তদন্তের ফলাফল অবৈধ দখলমুক্তকরণে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় স্থানীয়রা। আবু সেদপু, চ্যানেল 1, নীলফামারী। পার্কগুলোতে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড চলার কারণে এলাকার সামাজিক পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। এবারে অন্যান্য জেলার খবর জেনে নিতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবারে ফেনী থেকে নজির আহমেদ রতন এবং বাগেরহাট থেকে শেখ আবু তালেব। শুরুতেই জেনে নিতে চাই ফেনীর খবর, সেখানে আছেন রতন। আপনার কাছে জানতে চাইবো যে ফেনীতে ব্যক্তি মালিকানাধীন যে পার্কগুলো রয়েছে সেগুলোর কি অবস্থা এবং সার্বিক পরিবেশ নিয়ে স্থানীয়রা কি বলছেন? জি সাউদা, আপনি প্রথমে যেভাবে বলছিলেন যে পার্কগুলোতে যে অনৈতিক এবং সামাজিক অবক্ষয়ের কারণে কিন্তু শিশুরা তেমন আসছে না। ফেনীতে 2টো পার্ক রয়েছে, তবে একটি আমি এখন যেটা দাঁড়িয়েছি জেলা পরিষদের পার্ক এবং আরেকটি বেসরকারিভাবে যেটি রয়েছে সেটিরও একই অবস্থা। আমি যদি এটি চিত্র বর্ণনা করি যে জেলা পরিষদের 2 যুগ পেরিয়ে গেল, কিন্তু এই জেলা পরিষদের পার্কটির কোনো উন্নয়ন হয়নি, কোনো সংস্কার হয়নি। তারা ইজারাদার বারবার ইজারা দিচ্ছেন, তবে একই ইজারাদার হওয়ায় এই পার্কে তেমন কোনো সংস্কার হচ্ছে না এবং যে রাইডগুলোর কথা তারা বলছিল সেই রাইডগুলো কিন্তু সেখানে নেই। অর্থাৎ তারা নাগরদোলা, ডিজিটাল নৌকার যে হুইল চেয়ার সহ যেগুলো বলছে এবং শিশুদের যে সরঞ্জাম আনন্দ বিনোদনের জন্য যে রাইডগুলো প্রয়োজন তারা সেগুলো নেই। এবং এখানে যে ঐতিহ্যবাহী রাজাদের দিঘির পার ঘেঁষে কিন্তু এই পার্কটি গড়া হয়েছে এবং শুধু ইঞ্জিন চালিত একটি নৌকার মাধ্যমে কিন্তু বিনোদন দেওয়া হচ্ছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করব, যেহেতু এখন পার্ক বন্ধ, সকাল 10টা থেকে কিন্তু পার্কটি খোলার কথা রয়েছে তারা বলছেন। এবং সেটি কয়েকটি দোলনা এবং কয়েকটি রাইড ছাড়া কিন্তু তেমন কোনো রাইড এখানে নেই। এবং বিশেষ করে কিন্তু সকাল থেকেই প্রেমিক প্রেমিকাদের জুটি এবং অসামাজিক কার্যকলাপ চলার কথাই বলছেন, অভিভাবকরা অভিযোগ করছেন বারবার। এবং আমি যেখানে প্রবেশের যে মুখটি আমি একটু দেখানোর চেষ্টা করব, যে প্রবেশে যে সড়কটি আছে সেটিও কিন্তু বছরের পর বছর কিন্তু সংস্কার করা হয়নি এবং তার দুপাশ ঘিরে কিন্তু অর্থাৎ সকাল 10টার পর থেকে কিন্তু এখানে হকারদের ভিড় দেখা যায় এবং যে
এই পার্কের পাশে যে সড়কটি রয়েছে সেখানেও কিন্তু অবৈধ হকার দখলে বছরের পর বছর স্থায়ীভাবে দোকান দিয়ে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করছে। এবং যদি শিশুরা তাদের অভিভাবক নিয়ে আসে সেখানে কিন্তু এই ইভটিজিং সহ এবং নারীদের কিন্তু হেনস্থার শিকার অনেকবার হয়েছে এবং হতে হচ্ছে এবং এই ধরনের অভিযোগ করেছেন স্থানীয়রা। তারা বলছেন যদি পার্কটি যদি সংস্কার করা না হয় তাহলে কিন্তু এখানে যে বিনোদনের যে সেটিও কিন্তু তারা হারবে। তবে পৌরসভা থেকেও একটি পার্ক বেশ বছর আগে রামতারা শিশু পার্ক করা হলো, কিন্তু রাজনৈতিক কারণে কিন্তু সেটি কিন্তু আর স্থাপন করা হয়নি। তবে যে অনিয়ম এবং যে অব্যবস্থা রয়েছে এখানকার স্থানীয়রা চাচ্ছে সেই অব্যবস্থা যেন জেলা পরিষদের মাধ্যমে শীঘ্রই সমাধান করা হয়। এই ছিল আমার কাছ থেকে ফেনীর জেলা পরিষদের যে পার্কের অব্যবস্থা তার সবশেষ তথ্য। রতন, আপনাকে ধন্যবাদ। এবারে জেনে নিতে চাই বাগেরহাটের খবর, সেখানে আছেন আবু তালেব। আবু তালেব, আমি জানি যে আপনি দশানী পৌর শিশু পার্কে রয়েছেন, তো এই জায়গার কতটা অব্যবস্থাপনা রয়েছে এবং দর্শনার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা এবং প্রশাসনের সতর্কতা কতটা আছে জানাবেন বিস্তারিত। সৌদা, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আপনি যেহেতু প্রথমে প্রশ্ন করেছেন এই পার্কের কতটা অব্যবস্থাপনা রয়েছে এবং প্রশাসনিক কতটা সতর্ক রয়েছে। অব্যবস্থাপনার কোনো শেষ নেই এই শিশু পার্কটিতে। নামে বলা হয়ে থাকে বাগেরহাট পৌর শিশু পার্ক, কিন্তু এখানে কোনো শিশুকে আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি যাদের প্রাপ্ত বয়স্ক যে সকল মানুষেরা রয়েছে, স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী, তারা কিন্তু বিভিন্ন সময় এই পার্কে বিভিন্নভাবে এসে থাকে। এবং এই পার্কের যে অবস্থা, আপনাকে যদি আমি একটু চারিচারি ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, এই পার্কের কিন্তু একেবারে বন জঙ্গলে পরিণত হয়েছে এই পৌরসভা। এবং এর পাশে কিন্তু আমরা পিছনে যেহেতু একটা ঘর দেখতে পাচ্ছি, আমরা এই ঘরের পিছনে ছোট ছোট কিছু ঘর রয়েছে, যে ঘরে কিন্তু সব সময় অসামাজিক কার্যকলাপগুলো হয়ে থাকে। আমরা কিন্তু এখানে আসতে সৃষ্টি হয়েছিলাম এবং এই আমরা আশা করতে পেরেছি, আশা দেখতে সামাজিক কার্যকলাপের বিভিন্ন যে আমানত সেগুলো কিন্তু নিচে পড়ে রয়েছে, এগুলো আমাদের চোখে পড়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন একেবারে আমার ক্যামেরার সামনে কিন্তু রয়েছে বন জঙ্গলে পরিণত হওয়া রাস্তা থেকে অথবা সাধারণ মানুষ যাবে তখন কিন্তু তার ভিতর ডেফিনেটলি যে কোনো ভয় কাজ করবে, যে কোনো সময় সাপ কোপ বা অন্য কোনো কোনো পশু দ্বারা আক্রমণ হয় কিনা। এই পার্কের বেশ কয়েকটা ঘরের সামনে যে আমানতগুলো দেখতে পেয়েছি। এবং শিশুদের কথা যেহেতু বলা হয়েছে, শিশু পার্কের কথা যেহেতু বলা হচ্ছে, ডেফিনেটলি এখানে শিশুদের সরঞ্জাম থাকার কথা। কিন্তু অবশ্যই একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেন কিন্তু একেবারে আমার দেশটি ট্রেনের রাস্তা একেবারে অচল অবস্থা রয়েছে এবং ট্রেনের রাস্তা কিন্তু একেবারে অচল অবস্থায় রয়েছে। এবং এর পাশে কিন্তু যে বিভিন্ন রাইড দেখতে পেয়েছি আমরা, যেখানে শিশুদের রাইড, সেগুলো কিন্তু একেবারে নষ্ট অবস্থায় রয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে রাস্তার ঘাট, সামাজিক সংগঠন অথবা সুশীল সমাজে বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলেছি আমরা, তারা কিন্তু জানিয়েছে যেহেতু শিশু পার্ক, এখানে যেন শুধু শিশুরাই যেন প্রবেশ করতে পারে এবং বাগেরহাটে একটা সুস্থ শিশুর যে মানসিক বিকাশ তৈরি করার জন্য যে প্রয়োজন, সেই স্থানটা যেন এটি হয়, এমনটা দাবি করেছে সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন অভিভাবকেরা। বাগেরহাটের পৌর দশানী পার্ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আবু তালেব, আপনাকে ধন্যবাদ। জেলা বুলেটিনে আবারও নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই।